আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস বলে যে কবিতাটা যদি আমরা ছোট্ট করে সারসংক্ষেপ করে নিই, যদি দুটো তিনটে লাইনে মূল বিষয়টা বুঝে নেবার চেষ্টা করি, সেটা আর কিছুই নয়। পরাধীন ভারতবর্ষে বসে কবি লিখছেন এই কবিতা। পরাধীন এবং কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের উদ্দেশ্যে তার এই বার্তাই যে প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে যে তরুণ বীর বিপ্লবীরা আসছেন, ভারতীয়রা যেন তার জয়ধ্বনি করেন, কারণ তারা আসছেন ভারতীয়দের এই অন্ধকূপ থেকে মুক্তি দেবার জন্য। প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আসছেন, তার যে নটরাজ মূর্তি সেই মূর্তিতে আসছেন। আমরা জানি শিবের একটা মূর্তি হচ্ছে রক্ষাকারী শিব মূর্তি, যেটা আরেকটা মূর্তি হচ্ছে ধ্বংসকারী, যেটা রুদ্ররূপী শিব। শিবের এই যে নটরাজ মূর্তি, সেই নৃত্যের প্রতিটি পদক্ষেপে ধ্বংস হয়ে ওঠে অনিবার্য, আর সেই ধ্বংসের ওপরেই তিনি যাবতীয় যা কিছু নূতন তার সৃজন করেন। তেমনি এখানেও এই ভারতীয় বীর বিপ্লবীরা ধ্বংস ঘটাতেই আসছেন। ব্রিটিশ শাসনের ধ্বংস ঘটাবেন তারা। ভারতের বুকে যে অন্ধকার ঘনিয়ে এসেছে, যে কুসংস্কার ঘনিয়ে এসেছে, সেই সমস্ত কিছুর অবসান ঘটিয়ে তারা এক সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলবেন। ব্রিটিশ অপশাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার নবসূর্যোদয় ঘটাবেন। সেই জন্যেই প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আসা এই বিপ্লবীদের দেখে ভয় পেতে বারণ করছেন কবি, কারণ এই ধ্বংসের মধ্যেই রয়েছে নতুন সৃষ্টির সম্ভাবনা। এই জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের কবিতা প্রলয়োল্লাস। প্রলয়ের কারণে উল্লাস, প্রলয় মানে ধ্বংস। এখানে আমরা খুব সহজভাবে জিনিসটা পড়ব, কিছুটা করে বুঝে নেব। কবি কি বলছেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখবে এই দুটো লাইন, এই যে তোরা সব জয়ধ্বনি কর, বারবার ধ্রুব পদের মতো আমাদের এই কবিতাটায় ফিরে ফিরে এসেছে, কারণ কবি বারবারই পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আসা তরুণ ভারতীয় বীর বিপ্লবীদের জন্য জয়ধ্বনি দিতে বলছেন, কারণ তিনি দেখছেন যে কালবৈশাখীর ঝড় ঘনিয়ে আসছে। এবং সেই কালবৈশাখীর ঝড় আমরা সবাই জানি, চৈত্র বৈশাখ মাসের বিকেল বেলায় এই কালবৈশাখীর ঝড় ওঠে এবং সারা বছরের যা কিছু জীর্ণ, যা কিছু পুরাতন, সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে যায় এই ঝড়। তারপরেই নামে বৃষ্টি এবং গাছ থেকে নতুন কচি পাতা গজিয়ে ওঠে। ঠিক সেই রকমই যে কালবৈশাখীর ঝড়, যে আসন্ন প্রলয়ের সম্ভাবনা দেখা দিয়েছে, সেই প্রলয়ের সম্ভাবনায় আমরা যেন কেউ ভীত না হই, কারণ সেই কালবৈশাখী ঝড়ের মধ্যেই রয়েছে নতুনের সম্ভাবনা। দেখো, ওই নূতনের কেতন ওড়ে, কেতন মানে পতাকা, অর্থাৎ যাবতীয় নূতন তার পতাকা কিন্তু উঠছে ওই কালবৈশাখী ধ্বংসাত্মক ঝড়ের মধ্যেই। সেই জন্যেই যেন আমরা এই তরুণ বীর বিপ্লবীদের জয়ধ্বনি করি। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল। তাহলে এই যে প্রলয় নেশার নৃত্য পাগল, এই অ্যাসোসিয়েশনটাই শিবের সঙ্গে যুক্ত, রুদ্ররূপী যিনি মহাদেব তার সঙ্গে যুক্ত। অর্থাৎ যিনি এতদিন আসেননি, সেই অনাগতই এবার আসছেন, যিনি প্রলয়ের নেশায় পাগল হয়ে গেছেন, যিনি নটরাজ মূর্তি ধারণ করেছেন আজকে, তার নৃত্যের প্রতিটি পদক্ষেপে ধ্বংস অনিবার্য, সেই ধ্বংসের ওপরেই তিনি নতুনের সৃজন করবেন। ইতিমধ্যেই সেই প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আসা বীর বিপ্লবীরা কি করেছেন? সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল। অর্থাৎ সিন্ধু পার মানে সমুদ্র পারে যে জেলখানা রয়েছে, বুঝতেই পারছো আন্দামানের সেলুলার জেলের কথা বলা হচ্ছে, সেই আন্দামানের সেলুলার জেলের প্রধান ফটক তারা ভেঙে ফেলেছেন এবং সেখানে
যে বিপ্লবীদের বন্দি করে রাখা হয়েছিল তারা মুক্তি দান করেছেন। এবার তারা ভারতবর্ষে আসতে চলেছেন। কিরকম সেই ভারতবর্ষ? মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। আমাদের ভারতবর্ষ তখন মৃত্যুর মতো গভীর অন্ধকার গহ্বরে পরিণত হয়েছিল। সেইখানেই এই প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে তরুণ ভারতীয় বীর বিপ্লবীরা আসছেন মহাকালের চণ্ড রূপ ধারণ করে। চারিদিক ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে এবং তারা সেই বজ্রশিখা, এই যে কালবৈশাখীর ঝড় বলা হয়েছিল, এই কালবৈশাখীর ঝড়ের সময় আকাশে যে বিদ্যুতের ঝলক দেখা যায়, এই বীর বিপ্লবীরা যেন সেই বিদ্যুতের মশাল জেলে ভয়ঙ্কর রূপ ধারণ করেই আসছেন। বারবারই দেখবে একটা ভয়ঙ্করতার কথা, একটা ভয়ঙ্কর রূপের কথা আসছে, কারণ তারা কিন্তু খুব সুন্দর বেশে আসছেন না, খুব কোমল মূর্তিতে আসছেন না, কারণ তারা সর্বাত্মক ধ্বংস ঘটাতেই আসছেন। চারিদিকে যাবতীয় জীর্ণতা এবং পুরাতনের অবসান ঘটাবেন বলেই। তাহলে এই যে ভয়ঙ্কর, এই যে বীর বিপ্লবীরা প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আসছেন বজ্রশিখার মশাল জেলে, তারা কি করবেন? কবি কি বলছেন দেখো, কবি বলছেন ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাহলে এই যে ভয়ঙ্কর রূপী বীর বিপ্লবীরা যারা বজ্রশিখার মশাল জেলে আসছেন, তারা হাসছেন, কারণ তারা জানেন, তারাই ভালো করে জানেন যে ধ্বংসাত্মক মূর্তিতে আমরা আসছি বটে, চারিদিকে ধ্বংস আমরা ঘটাবো বটে, কিন্তু তারই মধ্যে দিয়ে আমরা নতুনকে গড়ে তুলব। যে সমাজটা ঘুণ ধরে গেছে, পচে গেছে, সেই জীর্ণ সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাবো, ইংরেজ অপশাসনের অবসান ঘটিয়ে আমরা স্বাধীনতার নব সূর্যোদয় ঘটাবো। সেই জন্যেই এই ভয়ঙ্কর হাসছেন, আর সেই জন্যেই কবি আমাদের পরাধীন কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের আবার বলছেন যে আমরা যেন সেই ভারতীয় বীর বিপ্লবীদের জয়ধ্বনি করি। এরপরে কবি কি বলছেন? ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। অর্থাৎ এই যে রুদ্র শিবের মূর্তিতে যে বীর বিপ্লবীরা আসছেন, তারা আজকে তাদের কেশ এলাইতো করে দিয়েছেন, এবং প্রলয়ঙ্কর মূর্তিতে যখন আসছেন তাদের কেশের দোলায় যেন সারা গগন দুলে উঠছে। এবং ধূমকেতু, যে ধূমকেতু সম্পর্কে দুটো বিশেষণ ব্যবহৃত হচ্ছে, সর্বনাশী এবং জ্বালামুখী, সেই ধূমকেতু যেন আজকে তার চামর ঢুলাচ্ছে। ধূমকেতু আমরা জানি যে ঝ্যাঁটার মতো লেজ বিশিষ্ট এক ধরনের মহাজাগতিক জ্যোতিষ্ক। সর্বসাধারণের যে বিশ্বাস ধূমকেতুর আগমন অমঙ্গলজনক, তাহলে আজকে সেই ধূমকেতুর মতোই বীর বিপ্লবীদের আগমন ঘটছে। তারা কি সত্যি সত্যি অমঙ্গল ঘটাতে আসছেন? একেবারেই নয়, বরং যা কিছু অমঙ্গল সূচক হয়ে রয়েছে সেই সমস্ত কিছুর বিনাশ ঘটিয়ে মঙ্গলের শুভ সূচনা করতেই তারা আসছেন। তাদের সম্পর্কে কবি আর কি বলছেন? বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। কবি বলছেন এই যে প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে যে বীর বিপ্লবীরা আসছেন, তারা চারিদিকে তাদের কৃপাণ দোলাচ্ছেন, অর্থাৎ খড়গ, সেই খড়গের আঘাতে যাবতীয় যা কিছু অশুভ সব কিছুর বিনাশ ঘটছে। সেই অশুভের রক্তই তাদের কৃপাণে আজকে টপ টপ করে ঝরে পড়ছে, এবং তারা অট্টহাসি হাসছেন, হা 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 করে অট্টহাসি হাসছেন। সেই অট্টহাসির হট্টগোলে চরাচর অর্থাৎ সমগ্র পৃথিবী আজকে স্তব্ধ হয়ে আছে, ভয়ে স্তব্ধ হয়ে আছে যে না জানি কি ঘটতে চলেছে। কিন্তু কবি আমাদের শুরুতেই বলে নিয়েছেন বিশ্বপাতার বক্ষ কোলে,
অর্থাৎ এই যে প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে ভারতীয় বীর বিপ্লবীরা আসছেন, তারাই কিন্তু আসলে এই ধরিত্রীর রক্ষক, বিশ্বপাতার বক্ষ কোলে, তাদের এই যে বিশ্বপাতার বক্ষ কোলেই যাবতীয় যা কিছু ধ্বংস এবং সৃজন। সুতরাং তারাই রক্ষক এবং তারাই আজকে অশুভের বিনাশ ঘটাবেন বলেই চারিদিকে তাদের কৃপাণ আন্দোলিত করছেন। সেই খড়গের আঘাতে সমস্ত অশুভ বিনষ্ট হচ্ছে। তাদের অট্টহাসির হট্টগোলে চারিদিক সমগ্র জগৎ ভয়ে আতঙ্কে স্তব্ধ হয়ে রয়েছে। কবি এই অবস্থায় বলছেন তাদের জয়ধ্বনি করতে। এরপর কবি কি বলছেন? এরপর কবি বলছেন, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। বারবারই দেখবে শিবের সঙ্গে তুলনাটা করা হচ্ছে। প্রথম লাইনটাতে কি? দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। মধ্যাহ্ন সূর্যের যে তীব্র জ্বালা, যে তীব্র অগ্নি জ্বালা এই বীর বিপ্লবীদের চোখ থেকে যেন ঝরে পড়ছে, এমনই তাদের ক্রোধের আগুন। এবং দিক দিগন্তরে চারিদিকে যে অসহায় মানুষগুলো পরাধীনতার জ্বালা, অপমান, লাঞ্ছনা সহ্য করছেন, তাদের কান্না যেন লুটিয়ে পড়ছে তার সেই পিঙ্গল জটায়। পিঙ্গল কথাটার মানে হচ্ছে ঈষৎ হলদে আভাযুক্ত যে লাল রং, যে তামাটে বর্ণটা। শিবের জটার কিন্তু ঠিক এই রং, যার জন্যে শিবকে বলা হয় নীল লোহিত। তার কণ্ঠটা নীল, কারণ তিনি সমুদ্র মন্থনে উঠে আসা হলাহল পান করেছিলেন, তাই তার কণ্ঠ সেই বিষের জ্বালায় নীল হয়ে গেছিল। কিন্তু তার কেশের রং তামাটে, তাই তাকে বলা হচ্ছে নীল লোহিত। এই প্রসঙ্গে বলা হচ্ছে যে বীর বিপ্লবীদের এই যে পিঙ্গল জটা, এই যে তামাটে জটায় যেন দিক দিগন্তরের পরাধীন মানুষের কান্না আছড়ে পড়ছে, লুটিয়ে পড়ছে। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। এবার এই রকম অবস্থায় তারা যদি এই পরাধীন মানুষের দুঃখে একবার কেঁদে ফেলেন, তাদের এক বিন্দু চোখের জল যদি গাল বেয়ে গড়িয়ে পড়ে, তাহলে কিন্তু চারিদিকে তুমুল আলোড়ন সৃষ্টি হবে, সাত সমুদ্র কেঁপে উঠবে। এতটাই ভয়ঙ্কর, এতটাই প্রচণ্ড তাদের শক্তি। এই প্রসঙ্গে যেটা বলার, যে তারা ভয়ঙ্কর হতে পারেন, তারা বিধ্বংসী হতে পারেন, তারা প্রলয়ঙ্কর হতে পারেন, কিন্তু অন্তর তাদের কোমল। কাদের কথা বলছি আমি এখানে? ভারতীয় তরুণ বীর বিপ্লবীদের, যাদের চোখে মধ্যাহ্ন সূর্যের অগ্নি জ্বালার মতোই তীব্র ক্রোধের আগুন ঝরে পড়ছে, যারা ভারতবাসীকে এই পরাধীনতার অন্ধকার গহ্বর থেকে উদ্ধার করতে বদ্ধপরিকর। সুতরাং তারা যখন চারিদিকের মানুষের কান্না শুনছেন, তাদের অন্তর যখন দ্রবীভূত হচ্ছে, এক ফোঁটা চোখের জল যদি তাদের চোখ থেকে গালে গড়িয়ে পড়ে, তাহলেই কিন্তু সর্বনাশ ঘটে যাবে। সপ্ত মহাসিন্ধু, সাত সিন্ধু তোলপাড় হয়ে যাবে তাদের এই প্রলয়ঙ্কর শক্তিতে। তারা কি না কি করে বসবেন। অথচ কবি কি বলছেন? বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। অর্থাৎ এই যে ভারতীয় তরুণ বীর বিপ্লবী, তারা অশুভের ধ্বংস ঘটাবেন আর শুভের প্রতিষ্ঠা করবেন। সেই জন্যেই কবি বলছেন যে বিশ্ব মায়ের আসন, বিশ্ব ধরিত্রীর আসন তাদেরই বিপুল বাহুর ওপর তারা ধরে রেখেছেন। অথচ তারা মুখে কি হাঁক দিচ্ছেন? জয় প্রলয়ঙ্করের জয়। তারা আসছেনই তো প্রলয়ঙ্কর শিবের রুদ্র মূর্তি ধরে, কিন্তু যেহেতু তারাই বিশ্ব ধরিত্রীর পালনকর্তা, রক্ষাকর্তা, তাই বিশ্বমায়ের আসন তাদেরই বিপুল বাহুর ওপর তারা সুন্দর করে
ধারণ করে রেখেছেন। এই প্রসঙ্গেই তাহলে কবি আরও একবার বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার কি বলছেন? মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। মাভৈ কথাটার অর্থ হচ্ছে একদম ডিরেক্ট স্পিচ, ভয় করো না। তাহলে কবি কাদের ভয় পেতে বারণ করছেন? পরাধীন এবং কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকা ভারতীয়দের তিনি ভয় পেতে বারণ করছেন। কারণ ভারতীয়রা কি দেখছে? সারা জগৎ জুড়ে বিশাল প্রলয় ঘনিয়ে আসছে, সাংঘাতিক ধ্বংস ঘনিয়ে আসছে, কিন্তু এই ধ্বংস দেখে যেন আমরা ভয় না করি। কারণ আমরা যারা জরাগ্রস্ত, যারা মুমূর্ষু, মুমূর্ষু মানে যারা মৃতপ্রায়, যারা আমরা মরে বেঁচে আছি, সেই জীবন মৃতদের নতুন প্রাণ দেবে এই ধ্বংস শক্তি। আমাদের প্রাণ লুকিয়ে আছে ওই বিনাশের মধ্যেই। সেই জন্যই আমরা যেন এই প্রলয়ঙ্কর শক্তিকে দেখে ভয় না পাই। নেক্সট কবি কি বলছেন? এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর। কবি যেটা বলছেন, এবার মহানিশার শেষে, অর্থাৎ পরাধীনতার দীর্ঘ কালো রাতের অবসানে স্বাধীনতার নব সূর্যোদয় ঘটবে, নতুন ভোর উদিত হবে। স্বাধীনতার সেই নতুন ভোর অরুণ হেসে যখন আমাদের সামনে আসবে, আমরা দেখব তার বেশ, তার সাজসজ্জা কিন্তু করুণ। কারণ এই স্বাধীনতা খুব সহজে অর্জিত হবে না। এই স্বাধীনতা অর্জিত হবে অনেক রক্তদান, অনেক আত্মত্যাগ, আত্মবলিদানের মাধ্যমে। আর সেই জন্যেই সেই উষা, যে নতুন স্বাধীনতার ভোর, তার বেশ হবে করুণ। এরপরে কি বলছেন দেখো তো জায়গাটা। কবি বলছেন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। অর্থাৎ ওই যে প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আসা যে বীর বিপ্লবী, তাদের জটায় হাসবে শিশু চাঁদ, অর্থাৎ নতুন উদিত যে চাঁদ, তার জ্যোৎস্না শোভিত হবে। আমরা জানি শিবের জটায় চাঁদ শোভিত হয়ে থাকেন। তাহলে এখানেও কবি ভারতীয় তরুণ বীর বিপ্লবীদের তো শিবের সঙ্গেই তুলনা করেছেন। সুতরাং যে বীর বিপ্লবীরা পরাধীনতার দীর্ঘ রাত্রির অবসানে স্বাধীনতার নবসূর্যোদয় ঘটাবেন, প্রথম কথা সেই নতুন ভোর আমরা কিন্তু করুণ বেশে তাকে দেখব। কারণ স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, কৃচ্ছ সাধন, আত্মবলিদানের করুণ কাহিনী স্মরণ করিয়ে দেবে আমাদের স্বাধীনতার সেই নতুন ভোর। এবার এই যে ভারতীয় বীর বিপ্লবীরা, তাদের জটায় হাসবে নবোদিত চাঁদের জ্যোৎস্না। সেই নবোদিত চাঁদের জ্যোৎস্নাতেই আমাদের সবাকার ঘর আলোকিত হয়ে যাবে। সেই সুন্দর, সেই স্বাধীন ভারতের সুস্থ সমাজে আমরা সবাই হাসি মুখে অপেক্ষা করব। তাই জন্যই কবি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ ওই প্রলয়ঙ্কর শক্তিকে দেখে তোরা ভয় পাস না, বরং তার স্বাগত জানিয়ে তার জয়ধ্বনি কর তোরা। এই প্রসঙ্গে কবি আরও কি বলছেন? কবি বলছেন, ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগন তলের নীল খিলানে। কল্পনা করে নাও নীল আকাশ, তুমি যদি খোলা মাঠে গিয়ে দাঁড়াও, নীল আকাশটাকে তোমার একটা অর্ধগোলাকৃতি স্থাপত্য বা আর্থ শেপের একটা আর্কিটেকচার বলে বোধ হবে। এটাকেই কবি বলছেন
নীল খিলান, পরিষ্কার করে দিচ্ছেন গগনতলের নীল খিলান, অর্থাৎ আকাশরূপী, নীল আকাশরূপী যে অর্ধগোলাকার স্থাপত্য, সেইখানে কি হচ্ছে, সেইখানে কবি দেখতে পাচ্ছেন যেন মহাকালের রথের সারথি তিনি মহাকালকে বয়ে নিয়ে আসছেন। মহাকালের রথের সারথি কারা? ভারতীয় তরুণ বীর বিপ্লবীরা। তারা রক্ত তড়িৎ, অর্থাৎ এই যে আকাশের বুক চিরে যে বিদ্যুতের রেখা বেরিয়ে যাচ্ছে, সেটাই যেন আজকে তাদের চাবুক। তারা সেই চাবুক হানছেন রথের ঘোড়ার গায়ে। প্রচণ্ড আঘাতে ঘোড়াগুলো চিৎকার করে কেঁদে উঠছে এবং সেই ঘোড়াগুলোর খুরের দাপট লেগে আকাশে যেন উল্কা ছুটছে। অর্থাৎ সব মিলিয়ে একটা সার্বিক ধ্বংসের ছবি আমাদের ভয় ধরায় মনে। কিন্তু আমরা ভয় পাবো না। কেন আমরা ভয় পাবো না? অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর। অন্ধকার কারাগার, ইংরেজদের যে অন্ধকার কারাগারের যে ভয়ঙ্কর গভীর যে বন্ধতা, তারই মধ্যে মানুষের দেবতা বীর বিপ্লবীরা আজকে হাঁড়ি কাঠের সঙ্গে বাঁধা হয়ে রয়েছেন, পাষাণ স্তূপে তারা বন্দী হয়ে রয়েছেন। সুতরাং এখনই তো মানুষের দেবতার, অর্থাৎ সেই মহাকালের রথের সারথির আসার উপযুক্ত সময়। অর্থাৎ কিনা পরাধীন ভারতবর্ষে ইংরেজরা হাজার হাজার ভারতীয় বীর বিপ্লবীদের অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছেন। তারা পাষাণ বেদিতে লোহার শেকলে বাঁধা, হাঁড়ি কাঠের সঙ্গে বাঁধা, তাদেরকে ভয়ানক শাস্তি প্রদান করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে বিনা কোনো অপরাধে। সুতরাং মানুষের দেবতা যখন আজকে বন্দী হয়ে রয়েছেন, তাদেরকে উদ্ধার করবার জন্য মহাকালের রথের সারথির এই তো আসবার উপযুক্ত সময়। সুতরাং এই যে তরুণ ভারতীয় বীর বিপ্লবীরা প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আসছেন, এটাই তাদের আসার উপযুক্ত সময়। চারিদিকে প্রলয় ঘনাচ্ছেন, এমন ভয়ঙ্কর গতিতে রথ ছুটেছে যে অশ্বের খুরের আঘাতে আকাশ থেকে উল্কা ঝরে পড়ছে এবং এই যে তার রথের চাকার শব্দ, রথ ঘর ঘর মানে হচ্ছে রথের চাকার শব্দ শোনা যাচ্ছে যে আর বেশি দেরি নেই সেই মহাকালের রথের সারথি আসবার। খুব শীঘ্রই তারা আসবেন, এসে মানুষের দেবতাদের তারা ইংরেজদের কারাগার থেকে মুক্তি দেবেন, আমাদের সকলকে তারা ইংরেজদের শাসনের নামে যে শোষণ ভোগ করছি আমরা, তার হাত থেকে উদ্ধার করবেন, বাঁচাবেন আমাদের। আর সেই জন্যেই কবির প্রার্থনা, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপর কবি একদম সহজ করে সোজা সাপটা ভাষায় কি বলছেন? ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন। পরিষ্কার তিনি আমাদের মতো পরাধীন কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের বলছেন যে এই সর্বাত্মক ধ্বংস দেখে তুই ভয় কেন পাচ্ছিস? শুধু এইটা জেনে রাখ যে প্রলয়ের মধ্যেই কিন্তু নবসৃষ্টির বেদনাটা লুকিয়ে আছে। যখন মা তার সন্তানের জন্ম দেন, তখন গর্ভ যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। সেই রকমই শিল্পী যখন কোনো শিল্পকে সৃষ্টি করেন, তখন অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্যে দিয়েই কিন্তু একটা সার্থক শিল্পের সৃষ্টি হয়। সেই রকমভাবেই চারিদিকে এই যে প্রলয় ঘনিয়ে আসছে, এই যে সর্বাত্মক ধ্বংস, এখন আমাদের এর জন্য কষ্ট সহ্য করতে হচ্ছে বটে, কিন্তু এই সমস্ত কষ্টই নবসৃষ্টির সম্ভাবনা বহনকারী। সেইটা ভেবেই আমরা হাসি মুখেই তাকে বরণ করে নেব। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন। নবীন আসছে, নবীন ভারতীয় বীর বিপ্লবীরা আসছেন। চারিদিকে যাবতীয় যারা জীবন হারিয়েছে, যা কিছু অসুন্দর, সেই সমস্ত কিছুকে ছেদন করতে, জীবন হারাদের নতুন জীবন দান করতে,
অসুন্দরকে ছেদন করে সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা করতেই তো এই নতুন বীর বিপ্লবীদের আগমন। তাই ধ্বংস দেখে ভয় পাবার কোনো কারণ নেই। কবি সেই জন্যই বলছেন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। যেহেতু এই ভারতীয় বীর বিপ্লবীরা প্রলয়ঙ্কর শক্তিতে আসলেও, প্রলয়ঙ্কর শিবের ভয়ঙ্কর বেশে আসলেও তারা আসলে কিন্তু প্রলয়ের মধ্যে দিয়ে নতুনেরই শুভ সূচনা করবেন, সেজন্য প্রলয় বয়েও তারা হাসতে হাসতেই আসছেন। মধুর সেই হাসি, কারণ তারা যেমন ভাঙতে জানেন, তেমনি সেই ভাঙার ওপর আবার তারা নতুনের সৃজনও করতে জানেন। সেই জন্যেই তাদেরকে আখ্যাত করা হচ্ছে চিরসুন্দর নামে। সেই চিরসুন্দরের নামেই আমরা যেন জয়ধ্বনি করি। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধূরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি তাহলে পরিষ্কার বলেই দিলেন যে এই যে চিরসুন্দর আসছেন, এর ভাঙা গড়া খেলা, অর্থাৎ একদিকে তিনি যেমন ভাঙতে ভাঙতেই আসছেন, তেমনি আবার সেই ভাঙনের ওপরে তিনি নতুনকে সৃজন করতে করতেই আসছেন। এই ভাঙা গড়া খেলাই হচ্ছে তার আসল পরিচয়। তাহলে আমরা তাকে দেখে ভয় পাবো কেন? বরং আমরা তাকে সাদরে অভ্যর্থনা জানাবো, আমরা মুক্ত কণ্ঠে তার জয়ধ্বনি করব। এবং কবি বলছেন যে বধূরা যেন তার উদ্দেশ্যে মঙ্গল প্রদীপ তুলে ধরেন, কারণ কাল ভয়ঙ্করের বেশে সে যে সুন্দর, হতে পারে তার বেশটা কাল ভয়ঙ্কর অর্থাৎ প্রলয়ঙ্কর শিবের মতো তার রুদ্রমূর্তি, কিন্তু সে আসলে সুন্দর, সে আসলে আসছে সুন্দরেরই প্রাণ প্রতিষ্ঠা করতে। তাই তার অভ্যর্থনার জন্যেই বধূরা যেন মঙ্গল প্রদীপ তুলে ধরেন। শেষ করছেন সেই ধ্রুবপদটা দিয়েই, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এইখানেই কবিতাটা শেষ হয়ে গেল। যেটা আমি একদম শুরুতেই বললাম যে এখানে কবি ভারতীয় তরুণ বীর বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলেছেন। তারা প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আসছেন, চারিদিকে ধ্বংস বয়ে নিয়ে আসছেন, কিন্তু সেই ধ্বংসের মধ্যেই থাকছে নব সৃষ্টির সম্ভাবনা। সেই জন্য আমরা যারা পরাধীন কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়, তারা যেন তাদের এই প্রলয়ঙ্কর শিবের মূর্তি দেখে ভয় না পাই, বরং তাদেরকে যেন আমরা হাসি মুখে বরণ করে নিই, কারণ তারাই আমাদের এই অন্ধকার কারাগার থেকে মুক্তি দান করবেন, পরাধীনতার অবসান ঘটিয়ে স্বাধীনতার নব সূর্যোদয় ঘটাবেন। আর সেই জন্যেই কবিতাটার নাম হয়েছে প্রলয় উল্লাস। প্রলয়ের কারণে উল্লাস হয় না কারোর, ধ্বংসের জন্য মানুষ আনন্দিত হয় না, কিন্তু যেখানে ধ্বংসটা সুন্দরকে প্রতিষ্ঠা করবার জন্য, ভালো কিছুর জন্য, তখন নিশ্চয়ই সেই ধ্বংস দেখে আমার মনে হর্ষ, আনন্দ, উল্লাস জেগে উঠছে বৈকি। কবির মনেও সেই কারণেই প্রলয় দেখেই উল্লাস জেগে উঠেছে, এবং সেই প্রলয় উল্লাস তিনি আমাদের মনের মধ্যেও সঞ্চারিত করতে চেয়েছেন। কবিতাটা এখানেই শেষ হয়ে গেল। ঠিক যেভাবে পড়ালাম সেইভাবে পড়ে পড়ে ভালো করে বুঝে নিও, এবং এর ওপর আমার ডিটেলড ভিডিও উইথ শর্ট কোয়েশ্চেন আনসার অলরেডি দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে গেলেই তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। কেমন? আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ অল।